ওদিকে রাজু সেই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। কিন্তু কিছুক্ষণ পর আবারও হঠাৎ করে সেই কান্নার আওয়াজটি থেমে যায়। কি আবার তো দেখছি ওই কান্নার আওয়াজটি থেমে গেল, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ পর পর এভাবে কে কান্না করছে আর সে কেনই বা এভাবে চুপ হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আর যদি আমি কান্নার আওয়াজ না পাই তাহলে কি করে বা তার কাছে পৌঁছাবো? না না, আমি বরং আরো একটু অপেক্ষা করে দেখি। আমার মনে হচ্ছে সত্যি নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে এই জঙ্গলের ভিতর। এই কথা বলে রাজু আবারও কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে কোনো কান্নার আওয়াজ পায় না। কি হলো কি বলো না মা, ওই জঙ্গলে কি তাহলে আমার অজানা কোনো কিছু রহস্য আছে? কি রহস্য আছে আর না আছে সেসব জেনে তোর কাজ নেই। তোকে যেটা বলেছি সেটা শোন। এই জঙ্গলটিতে তুই আর কখনো যাবি নে, আর এটাই আমার শেষ কথা। কিন্তু মা, ওই জঙ্গলে আমি কাঠ কাটতে কেন যাব না সেটা তুমি বলতে পারো? আর এই কাঠ কেটেই তো আমাদের সংসার চলে। আর তাছাড়া আশেপাশে তেমন কোনো বড় জঙ্গলও নেই যে জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটবো। বেশি কাঠ পেতে গেলে তো ওই জঙ্গলেই যেতে হবে। না না, বেশি কাঠের লোভে তোকে ওই জঙ্গলে যেতে হবে না। পাছে যদি তোর কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি করব? তুই আমার একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তাছাড়া তুই না হয় কাঠুরিয়ার কাজ বাদ দিয়ে অন্য কাজ কর বাবা। মা, আমি বুঝতে পারছি না এই জঙ্গলে এমন কি আছে, তবে আমি কাঠুরিয়ার কাজ বাদ দিয়ে এই মুহূর্তে আমি কি কাজ করব বলতে পারো? আর তাছাড়া সংসারটা চালাতে হবে, এছাড়া আমার অনেক টাকার পয়সার দরকার আছে মা। তোর যে এত কিসে টাকা পয়সা দরকার সেটা আমি বুঝি নে। সংসারে তো আমরা মাত্র দুজন, আমাদের দিন তো ঠিকই ভালোভাবে কেটে যায়। আর তাই তোকে আমি এই জঙ্গলে কাঠ কাটতে দেব না। এখন হাত মুখ ধুয়ে নে তো বাবা, আবার খেতে হবে, চল। মহারাজ, রানীমার জন্য খাবার নিয়ে এসেছি। ভালো করেছো, বেশ রাত হয়ে গেছে। রানীকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। যাও দাসী যাও, রানীকে একটু খাবার খাওয়ানোর ব্যবস্থা করো। এই তো মহারাজ আবার আমাকে বলছেন রানীমাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে। আমি তো রানীমার কাছে যেতেই ভয় পাই। উনি কখন কি যে করে বসেন সেটাই বুঝতে পারি না। তারপরও যেহেতু মহারাজ আমাকে আদেশ করে ফেলেছেন, তাহলে তো আমাকে বাধ্য হয়ে হলেও ওই রানীকে খাবার খাওয়াতেই হবে। কি হলো কি দাসী, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি? শুনতে পেয়েছি, আমি এক্ষুনি রানীমার কাছে যাচ্ছি। এ কথা বলে দাসী ভয়ে ভয়ে রানীমার কাছে যায়। আর রানীমার কাছে গিয়ে দাসী রানীমাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। রানীমা, খাবারটা খেয়ে নিন রানীমা। তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস! কতবার তোকে বলেছি তুই খাবার নিয়ে আমার কাছে আসবি না, তারপরও তুই আমার কাছে এসেছিস। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে রানী সে খাবারের থালাটি দাসীর হাত থেকে কেড়ে নেয়, আর সেই থালা সহ খাবার দাসীর দিকে ছুঁড়ে মারে। আর সেই থালার আঘাতে দাসীর কপালে আঘাত লেগে কেটে রক্ত ঝরতে থাকে। মরে গেলাম গো রানীমা, মরে গেলাম। রানীমা মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। মহারাজ, ও মহারাজ, আমাকে রানীমার হাত থেকে বাঁচান, আমাকে বাঁচান। ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোকে কতবার বলেছি তুই আমার কাছে আসবি না খাবার নিয়ে, তারপরও তুই আমার কাছে এসেছিস। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে তোকে আমি কিন্তু এক্ষুনি মেরে ফেলবো। চলে যা বলছি। রানী থামো, এরকমটা করো না, চুপচাপ দাঁড়াও বলছি। দাসী তুমি আর এখানে থেকো না, যাও তুমি আবার নতুন করে খাবার নিয়ে এসো। আমি নিজে রানীকে খাবার খাইয়ে দিচ্ছি। আগে মহারাজ, আগে, আমি এক্ষুনি যাচ্ছি। কি মানে, কোথায় চললে এই এত রাতে? কি রাজপুত্র, আপনি আপনি এখানে কি করছেন? আপনার এই সময় এখানে থাকার কথাই তো নয়। হ্যাঁ, আমার এখানে এই সময় থাকার কথা নয়, কিন্তু তারপরও কেন জানি না আমার এদিকটাতে আসতে একটু ইচ্ছে হলো। কিন্তু এদিকে এসে দেখতে পেলাম তুমি এদিক দিয়ে কোথাও একটা যাচ্ছ। কিন্তু হিমানি, এই রাতের বেলায় তুমি কোথায় যাচ্ছ বলো তো? আমি এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি যান, আপনি প্রাসাদে ফিরে যান। সে না হয় আমি রাজপ্রাসাদে ফিরে যাব ঠিকই, কিন্তু তুমি কোথায় যাচ্ছ
কি করছো? এসব কিছু তো আমাকে জানতে হবে, কারণ কদিন বাদেই তো তুমি আমার স্ত্রী হতে চলেছো। আর তাই তোমার সব কিছুর খোঁজ আমাকে রাখতে হবে। আর তাছাড়া হিমানি, আমি এটা বুঝতে পারি না যে তুমি সবসময় কেন আমাকে অবহেলা করো। বলো তো, এই জল রাজ্যের সমস্ত জলকন্যারা আমার জন্য পাগল, অথচ আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমাকে সবসময় অবহেলা করো। এর কারণ কি? দেখুন, আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে হঠাৎ করে এত প্রশ্ন করছেন। এমনিতেই আমার মনটা ভালো নেই, তারপর আবার এসে আমার পথ আঁকেছেন। আমার মোটেও ভালো লাগছে না। এই কথা বলে হিমানি সেখান থেকে চলে যায়। আমি জানি না হিমানি, তুমি কেন আমাকে এভাবে অবহেলা করো, তবে আমিও মৎস্য রাজপুত্র, আমি কিছুতেই হার মানবো না। ভালোবাসা যে করেই হোক আমি অর্জন করেই ছাড়বো। কিন্তু একটা ব্যাপার আমি বুঝলাম না, এত রাতে হিমানি এদিকে কোথায় গেল? আজকাল ওর মধ্যে কেমন যেন রহস্য দেখতে পাই। সকাল হয়ে যায়। সরু গিন্ডি, জুয়ের সাল চলন আমার মোটেও ভালো লাগছে না। আর তাই তো আমি ঠিক করেছি জুয়ের এবার বিয়ে দিয়ে দেব। আর ঠিক করেছি বললে ভুল হবে, এটা আমার অনেক আগে থেকেই ঠিক করা ছিল। পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে জুয়ের বিয়ে ঠিক করেছি। তুমি শিগগিরই জুইকে এ কথা জানিয়ে দিও। কিন্তু আমার জানা মতে জুই তো রাজুকে। হ্যাঁ গিন্নি, আর একবারের জন্য তুমি কাঠুরিয়ার ছেলেটির কথা বলবে না। আর তাছাড়া আমি তোমাকে যেটা এখন বললাম সেটাই আমার শেষ কথা। যাও, গিয়ে তোমার মেয়েকে বলে দাও ও যেন রাজুকে ভুলে যায়। জুই আড়াল থেকে তার বাবার সব কথা শুনে নেয় আর মন খারাপ করে ঘরে চলে যায়। এ কি রে মা, বসে আছিস যে? কি হয়েছে কি? আর তোর মনটা এত খারাপ কেন? নিশ্চয় বাবার কথায় রাগ করেছিস। দেখ মা, তোর বাবার কথায় রাগ করিস নে। জানিস তো তোর বাবা ওরকমই। আর তাছাড়া তোর বাবা একজন মোড়ল মশাই। তুই যদি তার মেয়ে হয়ে সব সময় ওই কাঠুরিয়ার ছেলের বাড়িতে গিয়ে পড়ে থাকিস তাহলে কি করে হবে বল তো মা? তোর বাবা তো কিছুতে ওই কাঠুরিয়াকে তোর জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেবে না। কিন্তু মা, আমি যে রাজুকে অনেক ভালোবাসি। রাজুকে ছাড়া আমি অন্য কাউকে জীবন সঙ্গিনী হিসেবে ভাবতেই পারবো না। আর তাছাড়া আমি তো এটা বুঝলাম না বাবা কেন এমনটা করে। বাবার তো অনেক সহায় সম্পত্তি আছে, আর বাবার সব সম্পত্তির মালিক তো আমিই হব। তাহলে রাজুকে আমার সাথে বিয়ে দিতে কি সমস্যা বলো মা? সেটা আমি জানি নে, কিন্তু তোর বাবা তোকে কিছুতে রাজুর সঙ্গে তোর বিয়ে দেবে না। সে আমার কোনো কথাও শুনবে না। আর সে বলেছে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে নাকি তোর বিয়ে দেবে। আমি জানি না তুমি কি করে বাবাকে মানাবে। আমি তোমাকে বলে দিলাম রাজুকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। রাজুকে আমি অনেক ভালোবাসি, আর আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। এই তোমাকে বলে দিলাম, যদি সেটা না করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব, এই বললাম। এ কথা বলে জুই ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ওদিকে রাজুর মায়ের কথা মতো কাঠ কাটার জন্য সেদিনে আর জঙ্গলে যায় না, বাড়িতেই মন খারাপ করে বসে থাকে। আর সে ঘরের মধ্যে বসে বসে কিছু একটা চিন্তা করতে থাকে। মা আমাকে কিছু বুঝিয়ে বলছে না, আর কোনোভাবেই ওই জঙ্গলে কাঠ কাটতে যেতে দিতেও চাইছে না। তবে মায়ের কথায় আমি এটা বুঝতে পারছি না যে ওই জঙ্গলে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু তাই বলে কি আমি কাঠ কাটা ছেড়ে দেব? আমার যে এখন অনেক পয়সার দরকার। আমি যদি কাঠ না কাটি তাহলে কি করে আমি পয়সা উপার্জন করব? যদি পয়সা উপার্জন না করতে পারি তাহলে আমি যে না আর ভাবতে পারছি না আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। তবে মা যেহেতু আমাকে কাঠ কাটতে যেতে বারণ করেছে, মায়ের কথা তো আমাকে শুনতেই হবে। আমি বরং অন্য কাজ খুঁজি, তাও আমাকে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতেই হবে। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দিচ্ছে, আর সেটা হচ্ছে ওই যে কান্নার আওয়াজটা, ওই কান্নার আওয়াজটা যেন আমার মনে গেঁথে গেছে। বারবার শুধুমাত্র ওই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি, আর ওই কান্নার আওয়াজটা একেবারেই স্বাভাবিক ছিল না। কি মায়াভরা কান্নার আওয়াজ! আমার কেন জানি না মনে হচ্ছে যে ওইভাবে কাঁদছে, নিশ্চয়ই অনেক কষ্টে পড়ে কাঁদছে। আচ্ছা, সত্যি সত্যি আবার কোনো মানুষ ওই জঙ্গলে গিয়ে বিপদে পড়ে যায়নি তো? না, আমার মনটার মধ্যে বড্ড উথলা হয়ে আছে। আমি এক কাজ করি, ওই জঙ্গলে আমি আজ একবার শেষবারের মতো যাব। আর যদি সত্যি সত্যি কেউ বিপদে পড়ে তাকে যে আমাকে সাহায্য করতেই হবে, আর মাকে কিছুই জানানো যাবে না। আমি যাব, আবার খুব তাড়াতাড়ি ফিরেও আসবো, মা কিছুই বুঝতে পারবে না।
এ কথা বলে রাজু চুপি চুপি বেরিয়ে পড়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। আর সে চলতে থাকে। চলতে চলতে জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায়, আর জঙ্গলের কাছে পৌঁছতেই সে আবারও সে কান্নার আওয়াজ শুনতে পায়। ওই তো এখনো সে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আর যে করেই হোক আমাকে জানতে হবে যে কে ওইভাবে কান্না করে, আর সত্যি কি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। এরপর রাজু আবার জঙ্গলের দিকে এগিয়ে যায়, কিন্তু সে জঙ্গলের দিকে যতই এগিয়ে যেতে থাকে ততই যেন কান্নার আওয়াজ আরো দীর্ঘ হতে থাকে। না না, আজ তো কান্নার আওয়াজটা কিছুতেই থামছে না। তার মানে আমার মনে হচ্ছে আজ আমি সত্যি জানতে পারবো যে দুদিন এভাবে কে কান্নাকাটি করছিল। তবে আমি তো চলতে চলতে জঙ্গলের অনেক গহীনেও চলে এসেছি, কিন্তু এখনও তো কাউকে খুঁজে পাচ্ছি না। আর এই কান্নার আওয়াজটা মনে হচ্ছে জঙ্গলের ওপাশ থেকে আসছে। আর আমার জানা মতে তো ওই জঙ্গলের ওপাশে তো নদী। না না, যাই হোক না কেন, আর যেহেতু ওই কান্নার আওয়াজটি একবারের জন্য থামেনি, তাহলে এই কান্নার আওয়াজ অনুসরণ করে আমাকে যেতে হবে। এ কথা বলে রাজু আবারও চলতে থাকে। রাজু চলতে চলতে জঙ্গলের ওপাশে পৌঁছে যায়, আর জঙ্গলের ওপাশে পৌঁছে গিয়ে রাজুর চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। সে যেন সেখানে পৌঁছেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। অবাক হয়ে শুধুমাত্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মনে মনে বেশ ভয়ও পেতে থাকে। বন্ধুরা, কি কারণে রাজু এভাবে অবাক হয়ে গেল সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরি প্রেম গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।